আমার নাম কাজল। কাজল, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, চলুন। ভালো লাগছে, সুন্দর দৃশ্য লাগছে চারিপাশে গ্রাম। গুড মর্নিং সকল বন্ধুদের। তো আজকের আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন, অর্থাৎ তৃতীয় দিন, আর এই ভিডিওটি তৃতীয় পর্বের। আমরা আজকের কঙ্কালীতলায় পুজো দিতে যাব, ডিয়ার পার্ক দেখব, সোনাঝুরি হাটে তো অবশ্যই যাব, এবং কোথায় আজকের খাওয়া দাওয়া করবো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ইনফরমেশান নিয়ে ভিডিওটি তৈরি করছি, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের কাজে লাগবে। আপনারা যারা শান্তিনিকেতন ঘুরতে আসবেন তাদের অবশ্যই হেল্পফুল হবে, এইটুকু আমি কথা দিতে পারি। তো চলুন বেশি কথা না বলে আজকে যাত্রাটা শুরু করি। প্রথমেই যাব কঙ্কালীতলা পুজো দিতে, চলুন। আমরা প্রায় কঙ্কালীতলার কাছেই চলে এসেছি। প্রথমেই আমরা এখানকার দর্শকর্মার দোকান থেকে পুজোর কিছু জিনিস নিয়ে নেব, এবং এইখানে একটি দোকান আছে আমাদের টোটো কাকুর চেনা পরিচিত দোকান। তো আমরা এইখান থেকেই ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য মালা এবং যাবতীয় জিনিস আমরা এখান থেকে নিয়ে নিলাম। আপনাদেরকে একবার দোকানটা ভালো করে দেখিয়ে দেবো, আপনারা এলে অবশ্যই এই দোকান থেকে জিনিস কিনবেন। খুবই ভালো ব্যবহার কাকুর, এবং এখানকার দামও অন্যান্য দোকান থেকে অনেকটা কম। তো চলুন যাওয়া যাক। কত মানুষের মনের মধ্যে কঙ্কালীতলা বিরাজ করে, দেখতে পাচ্ছ কত পড়েছিল। ও, হ্যাঁ, তারপর? ফুলতলায় ফুল পড়েছিল। আচ্ছা হ্যাঁ, আবার বিভিন্ন জায়গায় একান্নটা জায়গায় আপনার পড়ছিল, আচ্ছা আচ্ছা মায়ের পড়ছিল। আচ্ছা আচ্ছা। ওই, আপনার নাম কি? আমার নাম কাজল। কাজল, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই মন্দিরের মধ্যে দিয়েই আপনারা কোপাই নদীর ঘাটটি দেখতে পারবেন। আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কোপাই নদী, কিন্তু ওইটা একটা আলাদা স্পট। কিন্তু এইখানে আপনারা মন্দিরের ভেতরেই কোপাই নদীটির একটি অংশ আপনারা দেখতে পাবেন, এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা উপভোগ করুন। মন্দিরের চারপাশটা ঘুরে চলে এলাম লাইনে। এবার লাইন দেওয়ার পালা, লাইন দিয়ে মাকে পুজো দেওয়ার পালা।
এই গাছটিতে সবার যাতে মনস্কামনাটা পূর্ণ হয় তার জন্য ইট বেঁধে যায়। তাই আমিও একটি মনস্কামনা করলাম এবং একটি ইট বাঁধলাম। এখানে একজন সাধু বাবা বসেছিল এবং তার কাছ থেকে আমরা দুটো ইট বেঁধে নিলাম এবং এই ইট দুটো গিয়ে আমরা গাছে বাঁধবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কালী নামে দৌড়ে বেড়া ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার পুজো দেওয়া কমপ্লিট, এখন পালা টিফিন করার। তো আমার বাবা মা এখান থেকে চপ ও মুড়ি খেয়ে নিয়েছে। তলায় পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা যাব বাইরে কিছু টিফিন খাবো। তো তোমরা দেখতে খাবো। কঙ্কালীতলার মন্দিরের বাইরেই কচুরি বিক্রি করে। তো আমি আর বোন এখান থেকে কচুরি খেয়ে নিলাম এবং কচুরি খাওয়া দাওয়ার পর টোটো কাকু যখন আমাদের নিয়ে বেরিয়ে গেল, তখনই ঠিক কঙ্কালীতলার একটু পাশেই বিখ্যাত কিন্তু একটা চা দোকান আছে। তাই কাপের ভাঁড়ে চা মিস করতে পারবো না ভেবেই চলে গেলাম এনার দোকানে। কাপের ভাঁড়ে চা খেয়ে একটু স্বস্তি নিয়ে আমরা চলে গেলাম ডিয়ার পার্ক। তো এর পরবর্তী যে ভিডিওটি সেটা আপনারা দেখতে পাবেন ডিয়ার পার্ক। তো চলুন যাওয়া যাক। চাটা কিন্তু অসাধারণ। চলে এলাম ডিয়ার পার্ক এবং ডিয়ার পার্কের প্রবেশ মূল্য 100 টাকা প্রতিজন। তো আমি আর আমার বোনই গেলাম, আমার বাবা মা যায়নি। আমরা এখন ঢুকে পড়েছি ডিয়ার পার্কে। এখানে হরিণ আছে, প্রচুর হরিণ। আমি আগে যখন এসেছিলাম প্রচুর হরিণ ছিল, জানি না এখন কি পরিস্থিতি। এখানে ঢোকার টিকিটের মূল্য 100 টাকা, আপনারা জানেন। তো চলুন যাওয়া যাক। আমি আর আমার বোন এসেছি, ঠিক আছে। আমার মা আসেনি কারণ মার একটু পায়ের সমস্যা হয়েছে। তো আমি আর আমার বোন এসেছি, তো চলুন যাওয়া যাক। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা দেখুন হরিণ দেখতে পেলে আপনাদের অবশ্যই দেখাবো। আমি এখান থেকে একটা হরিণ আপাতত দেখতে পাচ্ছি, আর একটু জুম করলে আপনারা দেখতে পাবেন। তো চলুন ভেতরে ঢুকি, অনেক কিছুই দেখাবো আপনাদের এখানে। চলুন। দেখতে পাচ্ছেন ঘন বন জঙ্গল, এর মধ্যিখানেই হরিণ আছে। আমি হরিণ দেখতেও পেয়েছি 2-3টে, বাট আপনাদেরকে জুম করে দেখালে পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের দেখাচ্ছি। হরিণ দেখার বদলে যেটা সর্বপ্রথমে দেখতে পেলাম একটা অ্যাকোরিয়াম। 2খানা বড় বড় গোল্ডফিশ আমি দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন, ডিয়ার পার্কের ভেতরে ডিয়ার না দেখতে পেয়ে আমরা দেখতে পেলাম অ্যাকোরিয়াম, ঠিক আছে। অ্যাকোরিয়ামের একটা বড় অ্যাকোরিয়াম দেখতে পেলাম, মাছও আছে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চারিপাশটা। খুব সুন্দর করে সাজিয়েছে, এটাই অনেক বড়। মাছও আছে, বেশি নয়, 2-4টে আছে মাছ, বড় বড় মাছ। পেছনটা এরকম খুব সুন্দর করেছে, আপনাদেরকে দেখাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আপনাদেরকে মোটামুটি দেখলাম। এবার আমরা ডিয়ার পার্কের দিকেই যাই, যেখানে ডিয়ার আছে সেই দিকটাই যাই। চলুন। হরিণ দেখবো বলে এসছি, বাট সত্যিকারের আমি নিরাশ হচ্ছি। এখনও পর্যন্ত হরিণ সেইভাবে দেখতে পাইনি। আজ থেকে 7 বছর আগে আমি শান্তিনিকেতন এসেছিলাম, তখন আমি ডিয়ার পার্কে এসেছিলাম, তখন প্রচুর পরিমাণে হরিণ দেখেছি। প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটেই চলেছি, বাট হরিণ সেই তুলনায় আমি দেখিনি। একটা কি দুটো তখন বয়েছিল, অনেক দূরে, আপনাদেরকে আমি দেখাতে পারিনি। মানে জুম করলেও আপনারা কিছু বুঝতে পারবেন না। তো চলুন যাচ্ছি, যদি দেখতে পাই তো অবশ্যই দেখাবো। আর যদি নিরাশ হই, আপনারাও শান্তিনিকেতন এলে কেউ আসবেন না, 100 টাকা দিয়ে টিকিট কেটে।
হ্যাঁ, যদি আপনি নেচারের অনুভূতি পেতে চান, গাছপালা বন জঙ্গলের মধ্যে থেকে যদি হেঁটে যাওয়ার অনুভূতিটা পেতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন। কিন্তু হরিণ দেখার জন্য নট সুইটেবল। তো হাঁটতে হাঁটতে ডিয়ার পার্কে অনেক ভেতরেই চলে এলাম, বাট সত্যি বলতে ডিয়ার আমি দেখিনি, হরিণ দেখিনি, দেখতে পাইনি। দেখতে পাই প্রথমের দিকে গেটে ঢুকতে 2টো কি 3টে, সেটা আপনাদেরকে কোনোভাবে জুম করে দেখালে মানে সেটা আপনারা পছন্দ করবেন না, তো সেই জন্য দেখাইনি। শান্তিনিকেতন যারা আসছেন তারা অবশ্যই এই আমার কথা মাথায় রাখবেন, 100 টাকা দিয়ে ডিয়ার পার্কের ভেতরে যদি ভাবেন ডিয়ার দেখবেন, তাহলে কিন্তু সেটা একদমই ভালো নয়। শুধু হেঁটেই যেতে হবে বনের ভেতর দিয়ে। হ্যাঁ, এই অনুভূতিটা যদি আপনি পেতে চান, বনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, তাহলে অবশ্যই আসুন, সেটা খুব সুইটেবল হবে আপনার জন্য। বাট আমরা তো এসেছি হরিণ দেখার জন্য, বাট হরিণ নেই, সত্যিকার বলতে হরিণ নেই। শুধু ওই মনের ভেতর থেকে হেঁটে হেঁটেই চলেছি, এই হেঁটে হেঁটে এলাম, আবার হেঁটে হেঁটেই হয়তো বেরিয়ে যাব। তারপর মাঝখানে যদি হরিণ দেখতে পাই 1-2 আপনাদেরকে সেটাই দেখাবো। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন আমার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে অনেক প্রতিক্ষণের পরে ওই 2টো হরিণ দেখতে পেয়েছি। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখতে পেয়েছেন? মানে এই 2টো হরিণ দেখার জন্য কি আশা, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন করছি। এটা তো কম্য নয় 2টো হরিণ দেখার জন্য। খুবই খারাপ অভিজ্ঞতা হলো আমাদের ডিয়ার পার্কে এসে। মানে ছবি তুললাম, সব কিছুই করলাম, ঠিক আছে, বাট যেটা দেখার মেন উদ্দেশ্য ডিয়ার, সেটা কিন্তু খুবই খারাপ অভিজ্ঞতা। তো আপনারা যারা পরবর্তীকালে শান্তিনিকেতন আসবেন, অবশ্যই এটা আপনারা মাথায় চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, চলুন দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। গ্রাম বাংলার যে দৃশ্যগুলো আমি দেখেছিলাম সেগুলো স্ট্যাচুর মাধ্যমে তুলে রেখেছিলাম। এই কলকারখানায় মানুষ কাজ করে ওই চান টান করে গামছা শুকিয়ে সে হুইসেল পড়ে গিয়ে কাজে যেতে হবে, ওই গামছা ধরে ছুটতে ছুটতে যাচ্ছে, তার সঙ্গে একটা বাচ্চা, ওর বাচ্চাটা ছুটে যাচ্ছে, সেটা ওর হুঁশ নাই, সেটাও এই স্ট্যাচুটা তুলে 1901 সালে ওই যে রাজবাড়িটায় আমরা গিয়েছিলেন ভ্রমণ মহল ছিল, ওনার নিমন্ত্রণ রক্ষা থাকতে বোলপুরে আসছিলেন, লালপুরে ঘাটে নৌকা করে এসেছিলেন, গিয়ে পালকি করে এই পথ দিয়ে যাচ্ছিলেন, নিয়ে এখানে দুটি ছাতিম গাছ ছিল, উনি দেখে ছাওয়া দেখে এখানে আর বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, তখন এই জায়গাটা ওনার পছন্দ হয়েছিল। তারপরে এই কথাটা গিয়ে ভুবন মোহন সিংয়ের কাছে বলেন, উনি তখন বলেছিলেন ওই জায়গাটা আমারই, তাহলে আমি তোমাকে দান করে দিচ্ছি। তখন উনি বলেছিলেন না, দান নেবো না, তার বিনিময়ে যা লাগবে আমি সেটাই দেবো। দিয়ে তখনকার দিনে 200 বিঘে জমি 1 টাকার বিনিময়ে লিখে দিয়েছিলেন। তাও দিয়েছিল বলে এত বড় তো জিনিসটা হলো, সবাই আমরা আসতে পারি। ওখানে একটা বাড়ি বানিয়েছিলেন, ওই বাড়িটারই নাম দিয়েছিলেন শান্তিনিকেতন বাড়ি। ওই দেখুন, ওই বাড়িটা প্রথমে উনি 1 তলা করেছিলেন, যে পরিবার নিয়ে থাকবেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর ওটা 2 তলা করেছিলেন। 2 তলা করার পর ওপরে উনি 3টে জিনিস করে দিয়েছেন, যেটা হলো মন্দির, মসজিদ আর গির্জা। এটার কারণ হচ্ছে এখানে যেন সমস্ত সম্প্রদায়ের মানুষ স্থান পায়। আর উপাসনা ঘরটা এইটা উপাসনা ঘর, ওই যে কোনো ইয়েতে প্রোগ্রামে এতে আগে এখান থেকে ওই ইয়ে হয়। এবার ওই যে কাঁচের বাইরে দেখছেন, ওটাকে বলা হয় কাঁচ মন্দির, এটাকে আর এক কথায় বলা হয় উপাসনা গৃহ। উপাসনা গৃহ। এখানে ওরা হচ্ছে ব্রহ্মচার্যের লোক, ব্রহ্মচার্যের আশ্রম ওটা, কিন্তু গৌর প্রাঙ্গণ, ঠিক আছে, ওদের মূর্তি পুজো করতে নেই। এই বট গাছের ঘটনাটা হচ্ছে এই যে এই রাস্তাটা বলছেন, এই রাস্তাটা প্রথমে লাল মাটির রাস্তা ছিল, আর ওই যে কুপাই নদী গেলেন, কুপাই নদীর ওই পারে যে গ্রামগুলো ছিল, ওই গ্রামগুলো সব কুমোরদের গ্রাম ছিল। ওখানে ওই কুমোররা মাটির জিনিসপত্র সব তৈরি করতো, আর গরু গাড়ি করে এই রাস্তা দিয়ে বোলপুর শহরে বিক্রি করতে আসতো। সেইটা রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বসে বসে দেখে এই কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করে পরিচয়ালি এই পরিচয়টা 4 লাইন এখানে বসে লিখেছিলেন। তারপরে কোনো একটা সমস্যার কারণে ওনারা বাংলাদেশে চলে যেত, সেইখানে বসে বাকি 4 লাইন, যেটা আশপাশে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবারের ওই 4 লাইন পেছনে যে মাটির বাড়িটা দেখছেন, ওই বাড়িটা উনি প্রথমে এখানে বসবাস করার জন্য বানিয়েছিলেন। তারপরে ওখানে ওনার স্ত্রী মারা যায়, ঠিক আছে, তারপরে উনি আর ওই বাড়িতে থাকেন না। পরে সামনে যে টালি বাড়িটা দেখছেন, ওই বাড়িটা উনি বানিয়েছিলেন, ওই বাড়িটার নাম দিয়েছিলেন বেহুলি। উনি এই বাড়িতেই বসবাস করতেন। এই স্কুলটা বানিয়েছিলেন ওনার স্ত্রীর নামে। এখানে এখনও ক্লাস হয়, মাটিতে বসিয়ে, আগেকার দিনে যেভাবে ক্লাস হতো সেইভাবে মাটিতে বসিয়ে পড়াশোনা করে।
এখন সময় দুপুরবেলার ভোজনটা সারার। তো আমরা চলে এলাম আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আগের দুদিন আমরা একটু ভালো হোটেলে খেয়েছিলাম, আর এই হোটেলটা একটু লো কস্ট বাজেটের। তো আজকের আমরা এই হোটেলে খেয়ে আপনাদের সঙ্গে এখানকার খাবার দাবার শেয়ার করব। এখানকার ছোট হোক বড় হোক সব হোটেলেই কিন্তু কাঁসার থালাটা মেনটেন করে। আমরা যেরকম ভেজ থালি নিয়েছিলাম, তার সঙ্গে চিকেন এক্সট্রা নিয়েছিলাম। তো এখানকার ডাল, আলু ভাজা, বেগুনি সবই ঠিক আছে, সবই ভালো, খাবার দাবার যথেষ্ট ভালো। যারা মনে করছেন শান্তিনিকেতন গিয়ে কম বাজেটের মধ্যে খাবার দাবারটা সারবেন, তারা কিন্তু এই আয়োজন হোটেলে একবার আসতে পারেন। এখানকার খাবার দাবার ভেজ থালি 120 টাকা, যেটা আমরা আগের দুদিন হোটেলে খেয়েছিলাম 160 টাকা 170 টাকা করে নিয়েছিল। এখানে আনলিমিটেড আপনি ভাত পাবেন, ভাত তরকারি পাবেন, বাট মাংস কিন্তু আনলিমিটেড নয়। সব হোটেলের মতন এখানেও এক নিয়ম, বাট এখানকার ক্যাটারিং বা খাবার দাবার দেওয়ার প্রসেস একটু আলাদা, কারণ এটা একটুখানি মানে লো কোয়ালিটির হোটেল বলা যেতেই পারে। তো আমরা অন্তরিক্ষ ব্লগস, আমরা চাই সব রকম মানুষের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। সব রকম হোটেল, ছোট থেকে বড়, সব কিছুই আপনাদের সঙ্গে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন মাংসর কোয়ালিটিটাও বাজে, ঠিক পিস টিচ করা নেই, কেমন একটা ছেঁড়া ছেঁড়া টাইপের। তো তৃতীয় দিনের শেষে আমরা আবার চলে এলাম সোনাঝুরি হাটে, তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এই হাটটি। তো চলো। আকাশে আর নীল পড়ে আছে, এটা অ্যাশ আর কালো। বলো বলো। যাচ্ছি। কই মাসি কই? এখানে 40 টাকা করে। 30 টাকা করে, 30 টাকা করে বলেছি। লাস্টে 30 টাকা করে, 55 জামা নিবি তুতুন? জামা নিবি? সাদা কাপড় কালকের থেকে কিন্তু আজকেকারের হাট অনেক জমজমাট এবং অনেক দোকানপত্র বসেছে, ঠিক আছে? আপনাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি।
এগুলো সব শালবন, ঠিক আছে। এর মধ্যেখানে একটু এলাম বোন আর আমি ছবি তুলতে, খুব সুন্দর পরিবেশ। আপনারা এখানে এলে অবশ্যই এখানে আসবেন, গাছের মাঝখানে বসবেন, খুব সুন্দর লাগবে এবং ছবি তোলার জন্য তো পারফেক্ট জায়গা। তো চলুন এবার দেখছি কোথায় যাওয়া যাক, চলুন। এখন আমরা চলে এসেছি অজয় নদীর তীরে, বীরভূমের একটি বিখ্যাত নদী অজয় নদী। এই সেই অজয় নদী। এই অজয় নদীতে মানে খুবই ভালো লাগছে, সুন্দর দৃশ্য লাগছে, চারিপাশে গ্রাম্য পরিবেশ, জমিতে চাষবাস হয়েছে। এবং এইখানেই আমার খুব ফেভারিট ইউটিউবার ভিলফুড কিচেন বলে 4 জন ব্যক্তি এখানে রান্নাবান্না করে মাঝে মাঝে পিকনিক করেন এবং গরিব শিশুদেরকে অন্নদান করেন। সেই ভিলফুড কিচেনও মাঝে মাঝে এইখানে এসে তারা ব্লগ টক করে, আমি দেখি। এই অজয় নদীতেই তারা অনেক সময় পিকনিক করে। তো খুব ভালো লাগছে এই দৃশ্যটি দেখে, এই গ্রামের পরিবেশ, সবুজে সবুজ, তার পাশে এরকম সুন্দর একটি নদী বয়ে চলেছে, খুবই ভালো লাগছে দেখে।